আচ্ছা দেখেন তো দেখা যায় কিনা। হ্যাঁ দেখা যায়। স্যার দেখা যায় 3 12 21 30 আচ্ছা আজকে দুটো বিষয় নিয়ে ক্লাস থাকবে। সবাইকে আগে সকালবেলার শুভেচ্ছা জানিয়ে শুভ সকাল জানিয়ে ক্লাস শুরু করি। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। হ্যাঁ স্যার ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার ভালো। স্যার ভালো আছি। আলোচনার সংখ্যা হচ্ছে 3। আপনারা আপনাকেও স্যার শুভ সকালের সমস্যা 3 12 21 এবং 30। বোঝা যায়? হ্যাঁ স্যার এবার ক্লিয়ার বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা তাহলে এবার হচ্ছে 3 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে, যে 12 তারিখে জন্মগ্রহণ করেছে, যে 21 তারিখে জন্মগ্রহণ করেছে, যে 30 তারিখে জন্মগ্রহণ করছে, সবাই কিন্তু 3 সংখ্যার জাতক বা জাতিকা। আমরা কিন্তু একক সংখ্যায় রূপান্তর আগেই শিখেছি, শিখেছি না? যেমন 12 যোগ দিলে তাহলে 3 হবে, 3 হবে, 30 এর মাঝখানে যোগ দিলে 3 হবে। বন্ধুটা নিন তো বলেন এটা। এইবার আপনাদের প্রশ্ন হচ্ছে যে 3 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে সে কেমন হবে, 12 তারিখে যে জন্মগ্রহণ করেছে সে কেমন হবে, আর হচ্ছে 21 তারিখে যে জন্মগ্রহণ করছে সে কেমন হবে, এবং 30 তারিখে যে জন্মগ্রহণ করছে সে কেমন হবে। সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে 12 তারিখ আর 21 তারিখ। আপনারা বিশেষ খেয়াল করবেন যে 12 তারিখ আর 21 তারিখ আমাদের কি ঘটতেছে, এই পার্থক্যটা কিন্তু আসতে হবে আমাদের জন্য, বের করতে হবে। সেই সঙ্গে তাহলে দেখেন 3 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে সেই ব্যক্তি কিন্তু শুধুমাত্র বৃহস্পতির সংখ্যা, অর্থাৎ প্রথম যে সংখ্যাটি আপনারা লক্ষ্য করেন, এই যে 3 তারিখে জন্মগ্রহণ করেছে, সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ জি স্যার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তাহলে 3 তারিখে জন্মগ্রহণ করা ব্যক্তি হচ্ছে বৃহস্পতির জাতক। এইবার বৃহস্পতির জাতকের গুণ থাকবে না দোষ থাকবে, কোন অংশটি থাকবে না মিডিল পয়েন্টে থাকবে, এটা আমাদের কিন্তু বের করতে হবে। এই ক্ষেত্রে বের করার ক্ষেত্রে একটা বিষয় আছে, যেমন আপনাদের সবার নাম এক এক করে নাম বলুন। যেমন একজন হচ্ছে লিটন, LIT, লিটন ওয়েন, আরেকজনের নাম মেধস মেধস বলে রিপন সরকার স্যার। মেধস MEDHSH। তারপর একজন নাম আছে ইন্দ্রজিৎ, INDRAJIT, আরেকজনের নাম রিপন আছে সরকার। কে পাল। তারপরে আর কি আছে? নিবেদিতা। হ্যাঁ নিবেদিতা লিখেছি। নিবেদিতা আছে। হ্যাঁ স্যার লিখেছি। রিপন সরকার। রিপন সরকার স্যার। সুব্রত। সুমন স্যার সুমন। তন্ময়,
আচ্ছা এই তিন সংখ্যা কার হয় দেখি 4 12 12 17 3 20 2 2 1 3 8 3 11 11 18 সব 23 3 2 5 5 1 6 4 4 1 5 6 9 5 14 এক কথা 10 12 13 14 15 1 3 2 5 8 13 14 14 3 17 8 5 তিন সংখ্যার নাম কারোই হচ্ছে না এখানে। সুমন, আমার সুব্রত নাম স্যার, সুমন সুব্রত স্যার। লেখেন। হ্যাঁ বুঝছি। আমাদের এখানে সুব্রত লেখেন স্যার, সুব্রত। সুমন লেখেন স্যার, সুমন। সুমন লিখেছি, হয় না। সুব্রত SUBRATA 3 6 9 10 11 12 13 14 18 19 1 হয় না। ও স্যার, এর বদলে ও। সুমন, সুমন স্যার। লিখেছি হচ্ছে না। তাহলে তাইলে বৃহস্পতি সহায় একজনও নাই, দেবগুরুর সহায় নাই কারো। যদি বৃহস্পতি সহায় নাই। মার্জান লিটন দা হচ্ছে না। আমি যে কোনো একটা সংখ্যা এখানে বসাচ্ছি, ধরে নেন এই পি এর এই হচ্ছে একজনের নাম PFZ, ধরলাম একটা নাউন, এটা একটা নাম ধরে। তাহলে 8 8 14 14 7 21। দেখেন এই পির মান 8, এফ এর মান হচ্ছে 6, জেড এর মান 7। তাহলে কত হয়? 8 8 14 7 21 হয় না? হয়। হ্যাঁ স্যার। এই তিন সংখ্যা হচ্ছে, কিন্তু 21 সমান হচ্ছে 3। এই তাহলে আমাদের আলোচ্য বিষয় কিন্তু আজকে 3 নিয়ে। তাহলে প্রথম যে 3, এই 3 কিন্তু 3 সঙ্গে কেউ নেই। কেউ না থাকার কারণে এ একা বৃহস্পতি, অর্থাৎ এই বংশের মধ্যে যে বংশে জন্মগ্রহণ করেছে ওই বংশে প্রথম ধার্মিক লোক হবে। অনেক সময় কিন্তু দেখা যায় যে একটা ফ্যামিলিতে হয়তো অষ্টম দশম বা দ্বাদশ পুরুষ ধরে চলে গেছে, কেউ আজ পর্যন্ত হজে যায়নি, হজ গমন করেনি। এবার তারা ধরেন 10 ভাই বোন, 10 ভাই বোনের মধ্যে একজন আপনার কাছে টাকাতে আসলো, 3 তারিখে জন্ম নেই, আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে আপনার হজ হবে। কারণ ওই 3 সংখ্যা হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি হচ্ছে সততা, সৎ মানুষ হবে, নিষ্ঠাবান হবে, প্রতিষ্ঠাবান মানুষ হবে, ধার্মিক হবে, উদার হবে, পরোপকারী হবে। তার যদি সেই ধার্মিকতা থাকে, তাহলে সেই ধর্মের দিকে অবশ্যই ঝুঁকবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তাহলে নিঃসন্দেহে বলা যাবে যে বংশের মধ্যে আপনি প্রথম হয়তো হজ গমন করবেন বা তীর্থযাত্রা করবেন, বা আপনি বেশি ধার্মিক হবেন, বেশি ধর্মযাজক হবেন, এমনটি কিন্তু বলা যাবে। এইবার ধরেন যে 12 তারিখে জন্মগ্রহণ করেছে, সে কিন্তু 1 আর 2 অর্থাৎ রবি আর চন্দ্র মিলে কিন্তু বৃহস্পতি হচ্ছে। এই 3 তারিখে, প্রথম 3 তারিখের ব্যক্তির মধ্যে কিন্তু রাগ, জেদ, অহংকার, আবেগ কিছু থাকবে না। কিন্তু যে ব্যক্তি 12 তারিখে জন্মগ্রহণ করেছে সে কিন্তু প্রচন্ড রাগী মানুষ থাকবে, কখনো রাগী, কখনো মায়াবী।
সে রবির তেজে জ্বলে উঠবে, আবার কখনো চন্দ্রের যে শান্ত নম্র স্বভাব, এই শান্ত নম্র স্বভাবে একেবারে মলিন ভাব থাকবে তার মধ্যে। এই বৃহস্পতির লোক কিন্তু কখনো 12 তারিখে যে জন্মগ্রহণ করেছে হঠাৎ করে রেগে যাবে, হঠাৎ করে শান্ত হয়ে যাবে, হঠাৎ করে তার জীবনে প্রতিষ্ঠা আসবে, আবার হঠাৎ করে কখনো কখনো সে দেখা গেল ভাগ্য নিম্নগামী হয়ে গেল। অর্থাৎ জীবনে আপস এন্ড ডাউন সব মানুষটি কিন্তু সবগুলোই থাকবে, কিন্তু হঠাৎ করে তার জীবনে আপস এন্ড ডাউন থাকবে, জীবনে উত্থান পতনের ভিতর দিয়ে যাবে। কখনো সে হঠাৎ করে দেখা গেল একদিনে 10,000 টাকা উপার্জন করলো, আর একদিনে সে তার ভুল সিদ্ধান্তের কারণে ভুল বিনিয়োগের কারণে সে হঠাৎ করে আবার মানে হয়ে গেল। এই 12 তারিখে যে জন্মগ্রহণ করেছে তার মধ্যে কিন্তু এই ধরনের আপস এন্ড ডাউন হতে পারে। কিন্তু এই 12 তারিখে যে জন্মগ্রহণ করছে ভালো করে খেয়াল করবেন, সে কিন্তু নির্দেশক হবে, নির্দেশদাতা। এ কিন্তু নেতৃত্ব তার মধ্যে, কেননা রবি আগে। এইটা খেয়াল করবেন, 12 আর 21 কিন্তু আপনাদের মিলিয়ে ফেললে হবে না। এখানে রবি যেহেতু আগে, সেহেতু রবির যে কাজগুলো, মানে রবির যে ক্ষমতা, রবির যে তেজগাম্ভীর্যতা, সেগুলো কিন্তু তার মধ্যে থাকবে। আগে রবি তার যত রাগী সেই ব্যক্তি কিন্তু তত শান্ত। দেখবেন একটি সাপ যখন ফনা তুলে মানে ছোবল মারতে আসে, মুহূর্তের মধ্যে বিশ্বাসী বাজালে কিন্তু সে আবার শান্ত হয়ে যায়, অথচ সে কিন্তু ছোবল মারছে। অর্থাৎ 12 তারিখের লোক যতটা রাগী হবে ঠিক ততটা হঠাৎ করে আবার সে শান্ত নম্র স্বভাব কিন্তু হবে, অর্থাৎ দ্বিচরিত্রের মানুষ হবে সবসময়। এইবার যে জন্মগ্রহণ করেছে সে ব্যক্তির কিন্তু আগে 2 তারপরে 1, অর্থাৎ আগে মা তারপরে বাবা, তার মানে জন্ম থেকে সে শান্তশিষ্ট মানুষ। এইবার কিন্তু আবার আমি 12 তারিখে ফিরে যাব। 12 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে শিশু বেলায় প্রচন্ড চঞ্চল থাকবে, প্রচন্ড রাগী জেদি থাকবে, যত বয়স বাড়তে থাকবে তত সে শান্ত হতে থাকবে। যখন 21 তারিখের ব্যক্তির কাছে যাব, 21 তারিখে জন্মগ্রহণ করা ব্যক্তি, তখন কিন্তু সে ছোটবেলায় শান্ত থাকবে, একা থাকার মনোভাব থাকবে, নদী সাগর জঙ্গলে ভ্রমণের ইচ্ছা থাকবে, এক কথায় মায়াবী মা বা মাতৃমূর্তির মমত্ব তার মধ্যে থাকবে। এক কথায় ছেলে মানুষ হলো, কিন্তু চেহারা থাকবে মেয়ে মেয়ে ভাব। বা দেখা যাচ্ছে ছোটবেলায় সে ছেলে মানুষ অথচ শাড়ি পরতে, কপালে টিপ পরতে পছন্দ করে, বা লিপস্টিক দিয়ে সাজতে পছন্দ করে। এটা আমরা কিন্তু হরহামেশা দেখে থাকি, অনেক শিশু কিন্তু এমন করে। দেখবেন, খেয়াল করে দেখতে হবে যে হ্যাঁ তার জন্মটি দেখবেন 21 তারিখে হবে, অর্থাৎ চন্দ্র আগে থাকবে, তবেই না তার ভিতরে কিন্তু এই সেই মাতৃমূর্তির ভাবটা তার মধ্যে চলে আসবে। তারপরে হচ্ছে যত বয়স বাড়তে থাকবে তত তার সুনাম যশ খ্যাতি, সেই সঙ্গে আবার রাগ জেদ একরোখা মনোভাব, এগুলো ক্রমাগত বাড়তে থাকে। তাহলে 12 আর 21 মধ্যে পার্থক্য কি আপনারা বুঝতে পেরেছেন? সবাই বলুন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সহজে বোঝা যাচ্ছে যে 12 আর 21 কি? মানে 12 তারিখের ব্যক্তি প্রচন্ড রাগী, জেদি, মিশুকে বন্ধু বৎসর কি সে মারপিট করা মতো বাচ্চা কাচ্চা থাকবে, মানে মারামারি ঝড় ঝাপটা ভাষা ওলট পালট করে। শিশু বেলায় শান্ত থাকবে, বড় হচ্ছে তখন তার ভিতরে সেই এইবার আসতে হবে আপনাদের 3 তারিখ আর 30 তারিখ। 3 তারিখের ব্যক্তি ফ্যামিলির মধ্যে সে হয়তো একাই প্রথম হজ করবে, বা প্রথম ধর্মযাজক হবে, বা প্রথম ধরেন আপনার হয়তো আপনার তীর্থ ভ্রমণ করবে, ভাই বোনের মধ্যে সে প্রথম করবে। এইবার 30 তারিখের লোক কি করবে? 30 তারিখও তো 30 তারিখের লোক হচ্ছে প্রচুর ধনী হবে, সঙ্গে ধার্মিক হবে, সেই সঙ্গে প্রতিষ্ঠা, কিন্তু তার মনের মধ্যে থাকবে শূন্যতা। 30 তারিখে জন্মগ্রহণ করা ব্যক্তির মধ্যে হতে পারে সন্তান কষ্ট, হতে পারে স্ত্রী কষ্ট, হতে পারে দেখা যাচ্ছে তার ভাই বোন নেই, বা হতে পারে তার বাবা মা কাউকে হারাতে হয়েছে, কারণ শূন্য সঙ্গে রয়েছে, কিন্তু তার জীবনে শূন্যতা নিয়েই কিন্তু জন্ম। অর্থাৎ দেখতে হবে
যে শূন্য আগেই বলেছি ল্যান্ড প্রপার্টি অর্থাৎ অঢেল ধন সম্পদ সম্পত্তির মালিক করবে, কিন্তু এই শূন্য কিন্তু আবার তাকে শূন্যতাও দেবে। অর্থাৎ শূন্যতায় তাকে মানে কোনো না কোনো দিকে তার অভাব থেকে যাবে। সে সৎ মানুষ হবে, পরোপকারী মানুষ, মানে বৃহস্পতির যে দোষ গুণগুলো আপনারা তো করেছেন, এই গুণগুলো সবই থাকবে, কিন্তু কোনো না কোনো দিকে তার কিন্তু অসম্পূর্ণতা থেকে যাবে, যে সে কোনো ক্রমে মানসিক ভাবে স্যাটিসফাইড হতে পারবে না। এই ব্যাপার, এই পার্থক্যগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এবার আসি, আমরা যে একটি সংখ্যা লিখেছি এফ পি এফ জেড, আমি আরেকটু বড় করে লিখি, পি এফ জেড। ধরেন একটা নাম, এই পি এর মান হচ্ছে 8, এফ এর মান হচ্ছে 6, জেড এর মান হচ্ছে 7। এবার যোগ দেন, দেখতে পাচ্ছেন 8 আর 14, 14 আর 7 21। এইবার এই যে 21 জন্ম হলো, এই ব্যক্তিটি কিন্তু 3 সংখ্যার জাতক বা জাতিকা। জাতিকা এই 3কে জন্ম দিল কে? এই 3 সংখ্যার মানুষের বাবা মাকে, বা কোথা থেকে আসলো? এবং চন্দ্র চন্দ্র রবি এবং চন্দ্র মাতা রবি পিতা। চন্দ্র আর রবিকে জন্ম দিয়েছে কে? বৃহস্পতি, বৃহস্পতি স্যার। না না 3 সংখ্যা যেটা বলছে 6 শনি 8 শনি শনি শনি, হচ্ছে শনি, এই হচ্ছে শুক্র, হচ্ছে শুক্র, আর 7 হচ্ছে কেতু। এইবার আপনারা একটা নোট করেন, রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ, এই 5টা গ্রহের নাম লেখেন। রবি মঙ্গল শনি রাহু কেতু, 5টা গ্রহের নাম লেখেন। রবি মঙ্গল শনি রাহু কেতু। রাহু শনি রাহু রবি মঙ্গল শনি শনি রাহু রাহু এবং কেতু এই 5টি গ্রহ হচ্ছে নৈসর্গিক কেতু। পাপ, মানে সবসময় পাপ গ্রহ। আর বাকি থাকে 4টি কি? হ্যাঁ বন্ধু, বুধ, বৃহস্পতি, বুধ বৃহস্পতি শুক্র চন্দ্র। আর চন্দ্র। এই 4টে হচ্ছে শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ, মানে সব সময়ের জন্য তারা শুভ কামনা করে সবসময়। আর মঙ্গল রাহু কিন্তু এইবার তাহলে দেখেন, স্যার বোঝা যায় না। বুঝতে পারছেন না? 5টি গ্রহের নাম লিখছেন, রবি মঙ্গল শনি রাহু কেতু নাম লিখছেন। হ্যাঁ লিখছে এই আর 5টি শুক্র আর কি কি বললেন, ওটা বোঝা যায় না। রবি মঙ্গল শনি রাহু কেতু, হ্যাঁ এর পরেরটা। এই 5টা লেখেন অশুভ, নৈসর্গিক অশুভ, এটা লিখুন। এই 5টি লিখে ডাইনে লেখেন নৈসর্গিক অশুভ, মানে অশুভ। তাহলে বাকি থাকলো কে? বাকি থাকলো আমাদের চন্দ্র, বুধ, শুক্র বৃহস্পতি বৃহস্পতি ও শুক্র। এবং শুক্র। এই 4টে থাকলো, এই 4টে লেখেন শুভ, এই শুভ লেখেন। এটা কিন্তু সারা জীবনের জন্য মনে রাখতে হবে, সারা জীবন কিন্তু এই 5টি গ্রহ নৈসর্গিক অশুভ, এই অশুভ, এটা সারা জীবন আপনার অ্যাস্ট্রোলজিতে, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে যান, আপনার নিউমারোলজিতে যান, পামিস্ট্রিতে যান, সকল কিছুতে কিন্তু এটা লাগবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তাহলে দেখেন, এই যে পিএফজেড যে ব্যক্তিটি জন্মগ্রহণ করেছে, এই ব্যক্তিটির জন্মটা হয়েছে শনি দিয়ে, শুক্র দিয়ে এবং কেতু দিয়ে। তাহলে কি হলো? 3টেই কিন্তু নৈসর্গিক পাপ গ্রহ নিয়ে জন্মগ্রহণ, মানে 2টি পাপ গ্রহ, একটি শুভ গ্রহ নিয়ে জন্মগ্রহণ করেছে। লক্ষ্য করেন,
দেখেছেন? হ্যাঁ শুক্র স্যার কিন্তু শুভ গ্রহ, এই শুক্রটা কিন্তু শুভ গ্রহ, কিন্তু দুটো কিন্তু পাপ গ্রহ, শনি এবং কেতু দুটি কিন্তু পাপ গ্রহ। তাহলে এইবার বলেন, আমরা তিন বন্ধু এক জায়গায় আছি, কোন যুগে পড়ে গেছে? একটু বিশেষভাবে লক্ষ্য করেন। ধরেন এইবার আমরা তিন বন্ধু এক রুমের মধ্যে আছি, এই মধ্যে দুইজন হচ্ছে সন্ত্রাস বা বদমাইশ বা পাপী লোক, যেমন শনি আর কেতু। তার মধ্যে শুক্র হচ্ছে ভালো মানুষ, একজন ভালো। তাহলে এই ভালো ব্যক্তিটা কি এই দুইজনকে ভালো করতে পারবে, নাকি এই ভালো মানুষটা এই দুইজনের জন্য খারাপ হয়ে যাবে? আপনারা সবাই মিলে বলেন। ভালো ভালো মানুষটা মানুষটা দুজনের খারাপ জন্য হয়ে খারাপ হয়ে যাবে। যাবে। ভালো মানুষটা খারাপ হয়ে যাবে স্যার। হ্যাঁ, এইবার দেখেন, এইবার আপনারা বোঝেন যে ভালো মানুষটা খারাপ হবে না ভালো মানুষটা তাদের ভালো করতে পারবে, এটারও কিন্তু একটা পার্থক্য রয়ে গেছে। এইখানে যদি বৃহস্পতির মতো গ্রহ থাকতো, মানে বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, শুক্র না থেকে যদি বৃহস্পতি থাকতো, তাহলে কিন্তু বৃহস্পতি দেবতাদের গুরু, ও কিন্তু শনি এবং শুক্রকে ভালো করতে পারত। 6 জায়গায় যদি 3 থাকতো, ধরেন বৃহস্পতি থাকতো, তাহলে কিন্তু শনি আর কেতুকে সে ভালো করতে পারতো, কারণ সে দেবগুরু। আর এই শুক্র হচ্ছে দৈত্যগুরু, দৈত্যকুল গুরু। তাহলে সে কিন্তু শনি আর কেতুকে ভালো করার চেষ্টা করবে না কখনোই, বরং সে নিজেই খারাপ হওয়ার চেষ্টা করবে। তাহলে এইবার তিনটা খারাপ, তিনটা নেগেটিভ থেকে, মানে তিনটা মাইনাস থেকে আমার বৃহস্পতির জন্ম হচ্ছে। আমরা কিন্তু সাধারণত মানে ম্যাথে পড়েছি মাইনাসে মাইনাসে প্লাস, তাই না? হ্যাঁ স্যার। এইবার প্লাসে আর মাইনাসে কত হবে? ধরেন এই যে মাইনাস। মাইনাস প্লাস মাইনাস মাইনাস। মাইনাস স্যার। প্লাস, এইবার প্লাসের সাথে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস মাইনাস হবে। আচ্ছা, তাহলে দেখেন, এই শুক্র থাকার কারণে কিন্তু আমাকে এই বৃহস্পতি পুরোটাই অশুভ করে দিচ্ছে, কারণ সে দৈত্যগুরু থাকার কারণে। আমার দেখতে হবে এইরকম প্রত্যেকের নাম বিচার করে, এই যে আমি আপনাদের সবার নাম লিখেছি, এই দেখেন, এই যে দেখুন, এই যে লিটন, রিপন, নিবেদিতা, মেধস, ইন্দ্রজিৎ, এসকে পাল, তন্ময়, সুমন, সুব্রত, সবার নাম লিখেছি। সুব্রত 1, ইন্দ্রজিৎ 1, এসকে পাল 8, তন্ময় 7, সুমন 1, মেধস 5, নিবেদিতা 1, রিপন 5, লিটন 2। আমরা এখানে বৃহস্পতি কাউকে কিন্তু পাইনি। আমি বুঝছিলাম যে একজন বৃহস্পতি পাওয়া যায় না, যায় কিনা। এইবার দেখেন, আমরা এফ পি এফ জেড যে আসলাম, পি এফ জেড এর মধ্যে কিন্তু তাহলে আমরা এই যে বৃহস্পতিকে পাচ্ছি, এই বৃহস্পতির লোকটি কিন্তু নেগেটিভ চরিত্রের হবে। তাহলে বৃহস্পতির অশুভ দিকগুলো কিন্তু এর ভিতরে চলে আসবে। অশুভ দিক কি? বাচালতা, অধীরতা, অপব্যয়, নিন্দা, পরদুঃখ কাতরতা, তারপরে হচ্ছে মাথায় যন্ত্রণা, ঘাড়ে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, মাথায় যন্ত্রণা, কার্বাঙ্কল, এই ধরনের রোগ ব্যাধিতে কিন্তু তাকে আক্রান্ত করে। সেই সঙ্গে কেতু যুক্ত থাকাতে এই বৃহস্পতির লোককে ভুল বুঝবে, সন্দেহ করবে এবং শত্রু দ্বারা জড়ায় যাবে। সময় তার পাশে শত্রু ঘুরপাক খাবে তাকে খারাপ করার জন্য। সঙ্গে শনি থাকার জন্য এই বৃহস্পতির লোককে প্রচুর কষ্ট করতে হবে, ক্লেশ করতে হবে, মানে শ্রম হবে কিন্তু ফল হবে না। মানে ধরেন ব্যবসায় জয়লাভ করতে পারছে না, কেন পারছে না? তারপরে সে ধরেন কর্ম করছে, কর্মে পদোন্নতি হচ্ছে না, কেন হচ্ছে না? তার জন্মের ভিতর তো রয়েছে শনি, কেতু এবং শুক্র, একটি মাত্র শুভ গ্রহ, দুটি অশুভ গ্রহ। তাহলে এই লোক কিন্তু পদে পদে বাধা খাবে, পদে পদে জীবনে আঘাত খেতে খেতে আসবে। এইবার বুঝতে পেরেছেন আপনারা এই পর্যন্ত? হ্যাঁ স্যার। জি জি সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এবার আরেকটা জিনিস লক্ষ্য করুন। এইবার এই মুহূর্তে ধরেন 3 সংখ্যার এমন কিছু মনে আসছে না, বিধায় আমি একটা টাইটেল লিখলাম, ধরেন পাল। ঠিক আছে? এবার 8,
এর মান হচ্ছে 1, এল এর মান হচ্ছে 3, তাই তো? ঠিক তো? হ্যাঁ স্যার, কথা বলেন। হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা, এইবার যোগ দেন এখানে 8 আর 9 আর 3 12, এই সমান লেখেন, এটা লিখে নেন, এটা নোট করুন। বুঝছেন? লেখা শেষ? হ্যাঁ স্যার। আচ্ছা দেখেন, পি হচ্ছে 8 মানে শনি, লক্ষ্য করবেন কিন্তু খুব ভালো করে লক্ষ্য করেন। 1 হচ্ছে রবি আর 3 হচ্ছে বৃহস্পতি। এইবার বলেন এই 3 কেমন হবে? আপনারা সবাই বলেন এই 3 কেমন হবে? শনি বৃহস্পতি মিলে হচ্ছে 3। ভালো হবে। দিল শনি দিল বৃহস্পতি দিল, ভালো হবে স্যার। কেমন হবে? দেবগুরু বৃহস্পতি আছে তো? হ্যাঁ, তাতে কি হবে? শুভ হবে? জি হ্যাঁ, স্যার। শুভ হবে স্যার। শুভ শুভ হবে। স্যার। আচ্ছা, নৈসর্গিক তাপমাত্রা দুটো আছে, তারপরেও এবার দেখেন আপনারা লক্ষ্য করেন, আপনাদের প্রশ্নই আমি বলতেছি। শনি আর রবি নৈসর্গিক পাপ গ্রহ, আগেই লিখেছেন না নৈসর্গিক পাপ? জি হ্যাঁ স্যার। স্যার। সঙ্গে একটা বৃহস্পতি আছে, অর্থাৎ বৃহস্পতি থেকে কিন্তু শনি আর রবিকে ভালো করার চেষ্টা করবে, কিন্তু তারা কতটা ভালো হতে পারবে দেখেন। শনি আর রবি একে অপরের শত্রু, একে অপরকে চোখে দেখতে পারে না, পিতা আর পুত্র চোখে দেখতে পারে না। তাহলে একে অপরের যেহেতু শত্রু, পিতা সন্তানকে দেখতে পারে না, সন্তান পিতাকে দেখতে পারে না, তাহলে দুইজন ওর বিরোধী শত্রু। তাহলে দুইজন হচ্ছে দুই মতের, একজন হচ্ছে তেল, একজন জল, এ কখনো মিশবে না। তাহলে এই বৃহস্পতি এই দুইজনকে মিশাবে কি করে? বৃহস্পতি দেবতাদের গুরু, ঠিক আছে, বৃহস্পতি সবাইকে শান্ত করবে, কিন্তু এই দুইজন তো জীবনে মিশবে না, কোনোদিন মেশে না। সূর্য আর শনি এরা বাপ বেটা মুখ পর্যন্ত দেখে না, তাহলে এরা কিভাবে বৃহস্পতি এদেরকে মিলাবে বলেন? এই জায়গায় কিন্তু ব্যতিক্রম, যে এই বৃহস্পতি এদের ভালো করতে পারছে না, আর না পারার কারণে কি হচ্ছে লক্ষ্য করুন। সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার। না পারার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাল বংশ। দেখেন এক সময় 100 বছর রাজত্ব করেছে ভারতীয় উপমহাদেশে। আমরা কিন্তু ইতিহাস পড়লে, যারা ইতিহাসের ছাত্র আছেন তারা কিন্তু জানবেন যে পাল বংশ, ধর্মপাল, গোপাল, তারপরে অনেক পাল আর কি, এরা 100-200 বছর রাজত্ব করেছে একটানা। তাহলে সেই রাজত্ব থেকে সেই পাল বংশ কিন্তু একেবারে জিরোতে নেমে গেছে। এখন কিন্তু পাল বংশের আর কোথাও নাম দাম কিছুই নেই। এখন সেই ভারতীয় উপমহাদেশে নাম আসছে আচার্যি, ব্যানার্জি, ভট্টাচার্য, মুখার্জি, এদের নাম আসছে। অথচ ধর্মপাল, গোপাল এরা কিন্তু 100 বছর না, 500 বছর রাজত্ব করেছে একটানা ভারতীয় উপমহাদেশে 500 বছর রাজত্ব করেছে। তাহলে তাদের ভেঙ্গে চুরমার করে দিতে কিন্তু শনি আর রবি। তাহলে নিবেদিতা দিদি, বুঝতে পারছেন আপনি পার্থক্য? বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে এই শনি আর রবি কিন্তু মেলে নাই বিধায়, ওই পাল বংশের ভাই বোনদের সাথে মিলমিশ নেই বিধায় কিন্তু ভেঙ্গে চুরমার হয়ে গেছে। তারা কিন্তু আর কখনো দেখেন ক্ষমতায় আসতে পারেনি। এভাবে আপনাদের বিচার করতে হবে। যেমন ভারতীয় কংগ্রেস, কংগ্রেস হচ্ছে প্রথম প্রতিষ্ঠা লগ্ন থেকে কংগ্রেস দল, সেখানে কংগ্রেসকে হাঁটিয়ে কিভাবে বিজেপি বিজেপি এই জগৎ পুরো ভারত দখল করে নিল। বি অর্থ 2, এ হচ্ছে 1 আর হচ্ছে 8। দেখেন শনি, রবি আর চন্দ্র, চন্দ্র শুভ গ্রহ, এই দুইটা অশুভ গ্রহ। এরা কিন্তু দেখেন অটল বিহারী বাজপেয়ী এসে বিজেপি গঠন করেছে, গঠন করে সে প্রধানমন্ত্রী হয়েছে। তার মানে রবির তেজে জ্বলে উঠেছে, শনির শ্রম, সে প্রচুর পরিমাণে শনির কায়িক পরিশ্রম দিয়েছে, আর হচ্ছে সমস্ত দিয়ে সমস্ত জনগণের মন জয় করেছে। আর চন্দ্র তো মা, মানে সে তো সন্তানের জন্ম দেবে, তাহলে নাগরিকদেরও জন্ম দিয়েছে, প্রচুর জন্ম দিয়ে সে কিন্তু
2 আর 3 8 3 11 মিলে 2। এই দেখেন 2 আর 3 8 3 11 মিলে হবে 2, মানে চন্দ্র। চন্দ্র সবসময় চলে ভালো, চন্দ্র দৌড়ায় ভালো, চন্দ্র হচ্ছে চঞ্চলশীল গ্রহ, সবসময় ঘন ঘন পরিবর্তন। যার জন্য অটল বিহারী বাজপেয়ী হল, নরেন্দ্র মোদী হলো, এরপরে অন্য কেউ হবে। কিন্তু কংগ্রেসের দেখেন বংশ পরম্পরায় কিন্তু ওখানে রাজা হচ্ছে। আগে হয়ে গেছে দেখেন নেহেরু, তারপরে ইন্দিরা গান্ধী, পরে ধরেন আপনার রাজীব গান্ধী, তারপরে ধরেন আপনার এই যে এখন রাহুল গান্ধী হতে যাচ্ছে, মানে বংশ পরম্পরায় আসতেছে। কিন্তু বিজেপি কিন্তু বংশ পরম্পরায় আসতেছে না, কারণ গ্রহ মা হচ্ছে পরিবর্তনশীল, কোনো কোনো পরিবর্তন হয়। আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। বুঝতে জি স্যার। হলে আপনাকে বলতে হবে যে আপনারা এই পার্থক্যটা ধরতে পারতেছেন না, এটা কিন্তু বুঝতে হবে। এর সঙ্গে সব উদাহরণ যখন আনা হবে তখন আপনারা দেখবেন আসলে স্যার বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির একটু শুনি। আওয়ামী লীগ বিএনপি সংখ্যায় যে আসতে হবে, আওয়ামী লীগ বিএনপি 4 আর 5-এ আসতে হবে, তখন আমি ওইটা নিয়ে আলোচনা করব। স্যার হ্যালো, ওটা যখন যেটা সংখ্যা, তখন সেই সংখ্যার জন্য এটা আলোচনা করা হবে। এইবার বাজে কত আচ্ছা আপনাদের কাছে? কত বাজে? 9:45। 9:42। আচ্ছা, আমি কথা দিয়েছিলাম যে প্রতি সপ্তাহে নিউমারোলজির সাথে অন্য সাবজেক্ট আর একটা ক্লাস আমি নিব। ধরেন 18 মিনিট সময় আছে আমার হাতে, আজকে আমি মাত্র 10টা পর্যন্ত থাকবো। এইবার আপনারা সংখ্যা তত্ত্বে এই পর্যন্ত যতটুকু বোঝানো হলো বুঝলেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝছি। হ্যাঁ স্যার। ভালোভাবে বলতেছে। পরের দিন যদি এখান থেকে আমি 3 সংখ্যা ধরেন উদাহরণ দিই, তাহলে আপনারা শুভ অশুভ বুঝতে পারবেন, উত্তর দিতে পারবেন। নিশ্চয়ই পারবেন না যে এই পারবো। তিনটা শুভ? হ্যাঁ এবার স্যার। আপনারা তৈরি করা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে আসবো। ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে যদিও আপনাদের ভালো টিচার আছে, আপনারা একটি হরোস্কোপ তৈরি করুন। যে ধরুন এসকে ঘোষ আছে, ইন্ডিয়ান হিরণময় ভট্টাচার্য আছে, ভালো ভালো টিচার আছে আপনার। তারপরেও আর হরারের জন্য একদম ভালো টিচার নিয়োগ দিন। হোরারির জন্য হোক, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির জন্য হোক, যে কোনো জন্য হোক, আপনারা ওইটায় আনন্দ পাচ্ছেন কিনা তার জন্য হচ্ছে এই 18 মিনিট আমি কিছু আলোচনা করতে চাচ্ছি যে ওইটায় আপনাদের বাধাটা কোথায়। লক্ষ্য করুন, সব তৈরি করতেছি। ধরেন একজন জন্ম তারিখ, বা ধরেন আপনি বলতে পারেন আজকের এই সময় সব যদি কেউ বের করে দিতে পারেন, কারো কাছে যদি দুটো মোবাইল থাকে, যদি কারো হরোস্কোপ তৈরি করে মানে বের করতে পারেন, তাহলে এখনই কিন্তু বের করে দিতে পারেন। বা কারো যদি হরোস্কোপ মনে থাকে সেটা বলতে পারেন, দ্রুত বলেন। কারো হরোস্কোপ মনে আছে? লিখুন দা বলেন। মনে আছে? কারটা মনে আছে? স্যার আমার মনে নাই। আমি লিটন জয়ধর। হ্যাঁ, লিটন জয়ধর বলেন, আপনার লগ্ন কোথায়? লগ্ন লগ্ন কন্যা হচ্ছে লগ্ন। কন্যাতে লগ্ন। কন্যা লগ্ন। হ্যাঁ, রাহু হচ্ছে পঞ্চমে। রাহু পঞ্চমে, লগ্ন থেকে পঞ্চমে রাহু। এই রাহু, এই গেল কেতু। হ্যাঁ, তারপরে সপ্তমে চন্দ্র। সপ্তমে চন্দ্র। সপ্তমে চন্দ্র। হ্যাঁ, চন্দ্র। তারপরে হ্যাঁ, আর আপনার অষ্টম হচ্ছে রবি বুধ। অষ্টমে রবি বুধ। রবি বুধ। অষ্টমে রবি বুধ। হ্যাঁ, আর নবমে হচ্ছে শনি। নবমে শনি। নবমে শনি। বৃহস্পতি। নবমে শনি। বৃহস্পতি। আর বৃহস্পতি হচ্ছে আপনার ধনুতে। বৃহস্পতি ধনুতে, এই ধনু রাশিতে। হ্যাঁ হ্যাঁ। আর মিথুন হচ্ছে মঙ্গল শুক্র। মিথুন হচ্ছে মঙ্গল শুক্র। মিথুনে মঙ্গল শুক্র। এই শুক্র। এই তো ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, ঠিক আছে ঠিক আছে। আপনারা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি করেন আর হোরারি অ্যাস্ট্রোলজি করেন আর যেটাই করেন, আপনাকে কিন্তু এই ছক করা শিখতে হবে, ছক থেকে বিচার করতে হবে সবই। তাহলে এইবার দেখেন লগ্ন, সবাই শুনতে পাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। কন্যা লগ্নের এই ঘরের মালিককে বুধ। 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 অসংখ্য ধন্যবাদ। এই ঘরের মালিককে মিথুন, মিথুনের মালিক বুধ। বুধ। লগ্ন দশম পতি। আট নম্বর বোঝা যায় না, কথা বোঝা যাচ্ছে না স্যার। বোঝা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? না আচ্ছা না, আবার পর্যন্ত বলেন। দেখেন, লগ্নপতি এবং লগ্নের দশমপতি বুধ বসে আছে অষ্টম ঘরে, 8 নাম্বার ঘরে, তাই না? হুম হুম 8 নাম্বার ঘরে বসে আছে মেষে। আপনার দেহ মন, দেহ মন লেখেন, সময় কম যেহেতু লগ্নের ঘরে নিচে দেহ মন লেখেন, দেহ মন। দুই নম্বর সত্যি কি স্যার? লিখছেন। 3 নম্বরে লেখেন ভাই বোন। হ্যাঁ স্যার। 4 নম্বর করে লেখেন বন্ধু মিত্র, বন্ধু মিত্র, শুধু বন্ধু লেখেন বা বন্ধু মিত্রই লেখেন, হ্যাঁ মিত্র প্রয়োজন আছে, বন্ধু মিত্র লিখছেন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 5 নম্বর করে লেখেন পুত্র কন্যা পিতা সব, পুত্র কন্যা মাতা পিতা। লিখেছেন। হ্যাঁ স্যার। লেখেন ব্যাধি পীড়া, ব্যাধি। সাত নম্বরে দাম্পত্য জীবন লিখছেন। হ্যাঁ স্যার। 8 নম্বর করে লেখেন নিধন, নিধন। নিধন। 9 নম্বর করে লেখেন ভাগ্য, ভাগ্য। 10 নম্বর করে লেখেন কর্ম, কর্ম। 11 নম্বর করে লেখেন আয়, 12 নম্বর করে লেখেন ব্যয়। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আপনারা বলুন যে লগ্নপতি আর দশমপতি, মানে লগ্নপতি মানে দেহমান, আপনার দেহ এবং মন মানসিকতা যে ব্যক্তি দেবে, আর যে ব্যক্তি কর্ম দেবে, সেই মন মানসিকতার দেবতা এবং কর্মের দেবতা সে আছে নিধন স্থানে। তাহলে কি তার মন মানসিকতা ভালো থাকবে, তার কর্ম ভালো থাকবে না থাকবে না? না স্যার, ভালো থাকবো না থাকবে স্যার। না স্যার। থাকবে না। হ্যাঁ স্যার। সবাই শিওর? হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবে না। থাকবে না। আচ্ছা দেখেন, সেখানে কিন্তু রবি বসে আছে, রবির কিন্তু তুঙ্গ ঘর এটা। পার্থক্য লক্ষ্য করুন, রবির কিন্তু এই ঘরটা তুঙ্গ ঘর। রবি আচ্ছা। সিংহ রাশি তার নিজের বাড়ি, আর এটি হচ্ছে তার তুঙ্গস্থ বাড়ি, আর তুলা হচ্ছে নিচু বাড়ি। তাহলে রবি বুধ তুঙ্গস্থ হয়ে আছে, কিন্তু অষ্টমে বুধাদিত্য যোগ যুক্ত হয়ে আছে। বুধাদিত্য যোগ 4টি ঘরে শুভ ফল দেয়, একটি হচ্ছে মিথুন, একটি কন্যা, একটি সিংহ, একটি মেষ। 4 নম্বর ঘরে কিন্তু সে বুধাদিত্য যোগ যুক্ত হয়েছে, অর্থাৎ দেহ মন ভালো থাকবে না, কর্ম থেকে সে কর্মভাব ভালো থাকবে না, কিন্তু রবি দ্বাদশপতি যুক্ত তুঙ্গস্থ থাকার পরে এবং 4 নম্বর ঘরে বুধাদিত্য যোগ যুক্ত হওয়ার কারণে যতটা অশুভ হওয়ার কথা ততটা
কর্ম আর দেহমন ততটা অশুভ হবে না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, বলেন। এই জায়গায় কিন্তু আরেকটা ব্যাপার আছে, যেহেতু দ্বাদশপতি রবি, এই রবিটা কিন্তু তুঙ্গস্থ আছে, কিন্তু দ্বাদশপতি, দ্বাদশ থেকে আমরা কি বিচার করেছি, কি লিখেছি ব্যয়। 12 নম্বরে ব্যয় ব্যয় লিখেছি। তাহলে ব্যয় তার কিন্তু আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, যেহেতু দ্বাদশপতি ব্যয়ের ঘরে বসে আছে। কর্মের শুভ ফল দিলেও টাকা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। এবার আসেন এই ধন, যে জায়গায় ধন সম্পত্তি লিখেছি, ধনপতি মানে শুক্র, এই ঘরের মালিক কে? তুলা রাশির মালিক কে? শুক্র। শুক্র শুক্র। বৃষ রাশির মালিক কে? শুক্র। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ শুক্র। আর বৃষ শুক্র না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই শুক্র আছে কোথায় দেখেন? শুক্র দশমে স্যার। প্রথমে 10 নাম্বার ঘরে আছে। তাহলে তৃতীয় আর ভাগ্যপতি সে 10 নাম্বার ঘরে আছে কর্মভাবে। তাহলে দ্বিতীয় ভাব থেকে ধন সম্পদ বিচার করা হবে, 9 নাম্বার থেকে ভাগ্য বিচার করা হবে। তাহলে ভাগ্য কিন্তু তার কর্মের দিকে সহযোগিতা করতেছে কর্মভাবে বসে থেকে। উপরন্তু কর্মভাবে মঙ্গল বসা আছে, মঙ্গল মিথুনে, মানে সকল ঘরে মঙ্গল। মঙ্গলের নিজস্ব গৃহ কিন্তু বৃশ্চিক এবং মেষ, জানেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। মঙ্গল জোয়াতালি দিয়ে জীবন পার করে দেয়, আর বৃশ্চিকের মঙ্গল হচ্ছে নতুন কিছু সৃষ্টি করে। মঙ্গল কয়েকটা জায়গায় শুভ ফল দেয়। মেষে শুভ ফল দেয় তার নিজের বাড়ি, বৃশ্চিকে শুভ ফল দেয় সে নিজের বাড়ি, মেষ অপেক্ষা বৃশ্চিক দেয়। মকরে শুভ ফল দেয় সে তুঙ্গ, তুঙ্গ ঘর। কর্কটে শুভ অশুভ ফল দেয় সে নিচস্থ। তাহলে মেষ পাইলাম, বৃশ্চিক পাইলাম, মকর পাইলাম, শুভ ফল দেয়। আর একটি ঘরে শুভ ফল দেয়, সেটা হচ্ছে মিথুনে। মিথুনে মঙ্গল মানুষকে মাল্টি ট্যালেন্টেড করে, শুধুমাত্র ট্যালেন্টেড নয়, মাল্টি ট্যালেন্টেড করে। নোট রাখতে পারেন আপনারা, আপনারা নোট রাখতে পারেন যে মিথুন রাশিতে যদি কারো মঙ্গল থাকে, এক বাক্যে বলতে পারবেন সে ব্যক্তি মাল্টি ট্যালেন্টেড লোক, বহুমুখী। আপনারা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার, কথা সাউন্ড ক্লিয়ার আসছে না স্যার, আটকে আটকে আসছে। সাউন্ড আটকে আটকে আসছে। আচ্ছা, এই যে মঙ্গলের কথা যে বললাম, যে মঙ্গল 4টি ঘরে শুভ ফল দেয়, এটা কি কোন কোন ঘর বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, এটা বুঝতে পারছি স্যার। জি স্যার। তাহলে কি হচ্ছে, এই মঙ্গল হচ্ছে তার তৃতীয় এবং অষ্টম পতি দশমে বসে আছে। তাহলে ভাই বোনের সাথে তার সম্পর্ক ভালো থাকবে না, কারণ অষ্টম পতি নিধন স্থান। এই লিটন কি জানো, লিটনই বললাম, লিটন বাবুর কিন্তু জয়ধর বাবুর কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক থাকবে না, ভাই বোনের দ্বারা অর্থনাশ হবে, ভাই বোনকে সহযোগিতা করতে হবে, ভাই বোনের দ্বারা সে কিছু পাবে না, ভাই বোনের কাছ থেকে কোনো সহযোগিতা কিন্তু সে পাবে না, কারণ তৃতীয় স্থান থেকে ভাই বোন বিচার করা হচ্ছে। তাহলে তৃতীয় এবং অষ্টম পতি সে দশম ভাবে বসে আছে, তাহলে কর্মের কোনো সহযোগিতা, ভাগ্যের কোনো সহযোগিতা কিন্তু ভাই বোন দিয়ে সে পাবে না। বুঝতে পারছেন? ইন্টারেস্টিং না? অনেকটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, মজাদার। এবার দেখেন চতুর্থে ধনু রাশির মালিক কে? বৃহস্পতি। হ্যাঁ বৃহস্পতি। রাশির মালিক বৃহস্পতি তো। হ্যাঁ স্যার। বৃহস্পতি কিন্তু চতুর্থ এবং সপ্তম পতি সে নিজের গৃহে বসে আছে। 4 নম্বর ঘর থেকে বন্ধু বান্ধব বা মিত্র বিচার করা হয়, আর হচ্ছে 7 নম্বর ঘর থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। তাহলে সপ্তম পতি এবং চতুর্থ পতি চতুর্থে বসে আছে, কি হবে তাহলে? শুভ হবে স্যার। তার বন্ধু বান্ধব ভালো হবে, সহযোগিতা হবে, মিত্র দ্বারা সহযোগিতা হবে, শ্বশুর বাড়ি থেকে সহযোগিতা পাবে, কিন্তু পিত্রালয়ের ভাই বোনের কারো কাছ থেকে সে সহযোগিতা পাবে না।
ব্লাড রিলেটেড কারো দ্বারা সে সহযোগিতা পাবে না। এইবার 5 নাম্বার ঘরে রাহু বসে আছে, এই ঘরটা কার? শনি কার? শনি। শনি 6 নাম্বার ঘরে শনি। তাহলে এবং ষষ্ঠপতি শনি বসে, পঞ্চম এবং ষষ্ঠপতি শনি যে বসছে কোথায় দেখেন, শনি ভাগ্যস্থানে বৃষ রাশিতে। তাহলে এটা পিতা ও পুত্র কন্যা যা বিচার করা হবে সে কিন্তু স্থানে বসে আছে। ধরে নেওয়া যাচ্ছে রাহু, তাহলে পঞ্চম স্থানে রাহু বসে কারণে তার পিতা অনেকটা অসুস্থতায়, লেখাপড়ায় বাধা হবে, লেখাপড়ার কোনো ক্রমে মাথায় যেতে পারবে না, এমনকি পুত্র সন্তান পেতে কষ্ট হতে পারে, সে কন্যা সন্তানের জনক হতে পারে। শনি কিন্তু মানে কন্যা সন্তান বেশি বেশি দেয় এই পঞ্চমপতি শনি। আর কখনো দেয় কখনো আবার নিয়ে যায়। তাহলে বিদ্যা ভাবে কখনো কখনো তাকে জ্ঞান করবে, গর্বিত করবে, আবার কখনো কখনো তাকে ব্রেনে যেন কোনো কিছু ঢুকতে চাইবে না, একেবারে যেন ব্রেনকে ড্যামেজ করে দেবে এই পঞ্চম ভাব। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, 10টা কি বেজে গেছে? আবার পরবর্তী তো টিচার যোগদান 10টা বাজে স্যার। 10টা বাজে? হ্যাঁ স্যার। স্যার শেষ করেন, একটু শেষ করেন। ভাই ভাই আচ্ছা, এর পরবর্তী টিচার যোগদান করলে আমাকে একটু বলেন। আচ্ছা দেখেন, এইবার তাহলে পঞ্চম এবং ষষ্ঠপতি শনি মহারাজ সে কিন্তু ভাগ্যস্থানে বসে আছে। তাহলে ব্যাধি ষষ্ঠ ঘর থেকে কিন্তু রোগ ব্যাধি বিচার করা হবে এবং পঞ্চম থেকে পিতা এবং ব্যাধি পীড়া বিচার করা হবে। তাহলে সেই দুইজনের অধিপতি ভাগ্যস্থানে আছে, মানে উনার বাবার ব্যাধি হবে কিন্তু ব্যাধিতে মরবে না, চিকিৎসার্থে অর্থ ব্যয় হবে কিন্তু ব্যাধিতে সে মরবে না, মরবে সাধারণভাবে, সাধারণ মৃত্যু। এবং ষষ্ঠভাবে ষষ্ঠপতি শনি যেহেতু ভাগ্যস্থানে বসে আছে, তাহলে উনারও ব্যাধি পীড়া হবে কিন্তু সেটা আরোগ্যযোগ্য ব্যাধি পীড়া, মানে ক্যান্সারের মতো ঘাতক কোনো ব্যাধি হবে না যে ব্যাধিতে লিটন জয়ধর মারা যাবে, এমন কোনো ব্যাধি কিন্তু হবে না। এইবার আসেন, এই যে 8 নাম্বার ঘরের মালিক আর 3 নাম্বার ঘরের মালিক, আমি আগেই তো বললাম যে মঙ্গল মাল্টি ট্যালেন্টেড করে এবং দশম ভাবে বসে আছে। কর্মের ক্ষেত্রে তাকে তার ভাই বোন কখনো সহযোগিতা করবে না, উপরন্তু কোন রকমে মানে পিতৃকুল থেকে সহযোগিতা সে পাবে না। আরো একটা মজার জিনিস দেখেন, এবার ভাগ্যপতি এবং ধনপতি শুক্র কোথায় বসে আছে? কর্মভাবে বসে আছে। সে কিন্তু যে ব্যক্তি বেশি কথা বলে, যে ব্যক্তি বেশি মানে এক কথায় গ্রামের ভাষায় যেটা বলে পটপট করে, বা বেশি নিজেকে বেশি জাহির করতে চায়, বা বেশি ধরেন উঁচু মানের হতে চায়, এরা কিন্তু সরল মনের হয় সবসময়। যারা হঠাৎ রেগে যায় এরা কিন্তু আবার হঠাৎ নেমে আসে, সরল সোজা মনের হয়, এটা প্যাঁচ গ্যাস খুব একটা বোঝে না। অর্থাৎ এই ভাগ্যপতি এবং ধনপতি শুক্র মঙ্গলের সাথে যুক্ত থাকায় এ কিন্তু প্যাঁচ গ্যাসের লোক হবে না, সরল সোজা ভাবে বলে ফেলবে। দেখেন, মানুষের ভালোটাও বলে ফেলবে, খারাপটাও বলে ফেলবে। এর চরিত্রে কিন্তু এরকম আসবে এই দশম ভাবে থাকাতে। এমনকি কর্মক্ষেত্রেও, সে কর্মের ক্ষেত্রে সে তো একজন হোমিওপ্যাথিক ডাক্তার, সে রুগীকে ভালোটা মন্দটা বলতে যে জড়ায় পেঁচায় ফেলে সে কিন্তু শেষকালে রুগী হারাবে। কারণ ধনপতি আর ভাগ্যবতী শেষকালে এই লিটন দা চা খাওয়া বাদ দেন, এত চা খাওয়া কি এত ঘন ঘন, তাহলে সে কিন্তু দেখে কর্ম আর ভাগ্যবতী এই শুক্র দশম ভাবে থাকার জন্য সে একটা রুগীকে একবার হয়তো ভালো কিছু বলে ওষুধপত্র দিল, পরের বার উনাকে ওই রুগী আর নাও আসতে পারে, না আসার সম্ভাবনা বেশি, কারণ উনি সরল মনে অনেক কিছু বলে ফেলে। এই বলে ফেলার কারণে উনার মুখ কিন্তু উনার ক্ষতির কারণ। অর্থাৎ শুক্র ভাগ্যাধিপতি, সে কিন্তু ক্ষতির কারণ। আর শুক্র হচ্ছে প্রেম, প্রীতি, সম্ভোগ, অতিশক্তি বা ধরেন শান্তির প্রতীক। তাহলে উনার কথায় কিন্তু উনি অশান্তি তৈরি করে ফেলতেছে।
এই দশম ভাবে মঙ্গল যুক্ত, মিথুনে মঙ্গল শক্তিশালী। তাহলে রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ, শুক্র শুভ গ্রহ, এই দেখেন সেই পাপ পুণ্যে চলে আসতেছে। কিন্তু তাহলে পাপ গ্রহ আপনার এবং ট্যালেন্টেড মঙ্গল, মানে মিথুনে মঙ্গল শক্তিশালী, তাহলে শক্তিশালী মঙ্গল একটা শুভ শুক্রকে নিস্তেজ করে দেওয়ার জন্য তার ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না। আর সেই সময় হচ্ছে সে ঘন ঘন করে চা খাচ্ছে। তাহলে বোঝেন এবার, আপনারা সবাই বোঝেন যে অবস্থানটা কি, বুঝতে পেরেছেন? দেখেন একাদশ ভাবে আয় ভাবে কেতু, মানে 11 নম্বর ঘরে কেতু আছে না, কর্কটে আছে। হ্যাঁ স্যার। তাহলে একাদশে কেতু থাকলে কি হয়? কেতু কি? কেতুর গুণ, কেতুর গুণ হচ্ছে আকস্মিক দেওয়া। আর কেতুর দোষ হচ্ছে, কেতুর গুণ হচ্ছে আধ্যাত্মিক ক্ষমতাবান করা, স্পিরিচুয়াল পাওয়ার তৈরি করা। সবসময় যে কোনো লগ্নের 9 নাম্বার 10 নাম্বার এবং 11 নাম্বার ঘরে কেতু শুভ ফল দেয়, এটি লিখে নেন। কেতু 9, 10, 11 নাম্বার ঘরে শুভ ফল দাতা। লেখা হয়েছে স্যার? হ্যাঁ লেখা হয়েছে স্যার। ক্যামেরাটা তো আবার একটু দেখে চলে গেল রে। হ্যাঁ আচ্ছা, তাহলে 9, 10, 11 নম্বর গৃহে কেতু শুভ ফল দেয়। তাহলে এই কেতু কিন্তু তাকে আধ্যাত্মিক শক্তি দেবে, তাকে যতটুকু সে বিদ্যান তার থেকে তার পিছন থেকে আর একটা বুদ্ধি তার মাথার মধ্যে দেবে। সেই বুদ্ধিটি কিন্তু মানুষের বুদ্ধি না, সেই বুদ্ধিটি হচ্ছে বোঝা যায় না স্যার, বোঝা যায় না, শোনা যাচ্ছে না। বুঝতে পেরেছেন? মানে 11 নাম্বার ঘরে কেতু তাকে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক দিক থেকে তাকে কেউ সহযোগিতা করবে না, পিছন থেকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করবে। এইবার পিছন থেকে যে বুদ্ধি দেবে সে ভালো বুদ্ধিও দিতে পারে, খারাপ দিতে পারে, পারে না? হ্যাঁ স্যার পারে। হ্যাঁ যেহেতু হচ্ছে কেতু কি, কেতুর কাজ কি? পদে পদে বাধা। কেতুর কাজ হচ্ছে ভালো ডাক্তার রুগী হবে না, ভালো ইঞ্জিনিয়ার প্ল্যান হবে না, ভালো মিস্ত্রি কাজ হবে না, হবে না, ভালো জ্যোতিষী ইয়ে পাবে না, মানে ক্লায়েন্ট পাবে না, ভালো উকিল মক্কেল পাবে না। এটা হচ্ছে কেতুর কাজ, বাধা সৃষ্টি করা। সঙ্গে কেতু হচ্ছে থেকে পতন, মারামারি, কলহ, গন্ডগোল, উপর থেকে পতন, মানে উপর থেকে নিচে নামিয়ে দেবে। একাদশে তাকে যে বুদ্ধি দেবে, বুদ্ধিটি কিন্তু সুবুদ্ধি দেবে না, কুবুদ্ধি। স্পিরিচুয়াল পাওয়ারটা দেবে, এই পাওয়ারটা কিন্তু কু স্পিরিচুয়াল পাওয়ার, সু স্পিরিচুয়াল পাওয়ার নয়। তাহলে যদি কু স্পিরিচুয়াল পাওয়ারটা দেয় বা কু আধ্যাত্মিক শক্তি দেয়, তাহলে তো উনি সাধন মার্গে জয়ী হতে পারবে না। তাহলে ওনাকে জয়ী হতে গেলে ওনাকে কু স্পিরিচুয়াল পাওয়ারকে স্পিরিচুয়াল পাওয়ার আনতে হবে। আনতে গেলে কি করতে হবে? এটা আপনাদের প্রশ্ন। কোয়ান্টাম মেথডের নাম শুনেছেন সবাই? প্রাণায়াম, মেডিটেশন, কোয়ান্টাম মেথড নাম শুনেছেন? হ্যাঁ স্যার। এটা আধ্যাত্মিক শক্তি জাগ্রত করে এগুলো। অর্থাৎ এই যে কুটেনশনকে বা কি বলছেন? প্রাণায়াম নাম শুনেছেন? না হলে আমার দেখবেন প্রাণায়াম বলে একটা অধ্যায় আছে। প্রাণায়াম শোনেন নাই? মেডিটেশন শুনেছেন?
হ্যাঁ মেডিটেশন প্রাণায়াম প্রেয়ার শুনেছেন, প্রেয়ার সাধনা, প্রেয়ার শুনেছেন, ধ্যান শুনেছেন, সবই একই গোত্রের, অর্থাৎ প্রাণায়াম, মেডিটেশন, কোয়ান্টাম মেথড সব এক গ্রুপের, এক গোত্রের। এর দ্বারা একমাত্র গ্রহকে মেডিটেশন বা কোয়ান্টাম মেথড বা প্রাণায়ামের দ্বারা জাগ্রত করা যায় বা ধ্যানের দ্বারা জাগ্রত করা যায়, সেই গ্রহটি হচ্ছে কেতু। অর্থাৎ এই একাদশে যে কেতু তাকে অশুভ ফল দিচ্ছে, এই অশুভ ফলটাকে কিন্তু শুভ ফলে এর মাধ্যমে এটা প্রাণায়াম করতে হবে, কিভাবে মেডিটেশন করতে হবে, কিভাবে যোগব্যায়াম করতে হবে, সবই শেখানো হবে আপনাকে। মধ্য রেখে আমরা আপনাদের ছাড়বো, ঠিক আছে? এইবার আসেন লগ্নের ব্যয়পতি, 12 নাম্বার ঘরে রবি। রবি সে কিন্তু 8 নাম্বার ঘরে আছে ব্যয়পতি। আয় ভাবে যার বাধা, আয় ভাবে কেতু যে বাধা সৃষ্টি করতেছে, ব্যয়পতি নিধন স্থানে বসে আছে, তাহলে একেতে আয়ও কম হবে, ওদিকে ব্যয়ও বেশি হবে, তাহলে তার সবসময় টানাটানির মধ্যে চলতে হবে, এটাই নিয়ম নাকি? হ্যাঁ স্যার। এইবার আপনাদের প্রশ্ন থাকবে, তাহলে এই লোকটার ভালো হবে না কোনো পথে? ভালো হবে চতুর্থ ভাবে বন্ধু বান্ধব থেকে, বাইরের লোক থেকে সহযোগিতা পাবে, অংশীদার দ্বারা সহযোগিতা পাবে, মায়ের সহযোগিতা পাবে, মায়ের আশীর্বাদ পাবে, যেহেতু চতুর্থ ঘর থেকে মাতৃস্থানও বিচার করা হয়। শ্বশুর বাড়ি থেকে, সপ্তম স্থান থেকে শ্বশুর বাড়ি থেকে সহযোগিতা পাবে, জীবন সঙ্গী থেকে সহযোগিতা পাবে, এটা কিন্তু সে পাবে। তারপরে ভালো দিক কি হবে? শনি ভাগ্য স্থানে বসে আছে পঞ্চমপতি, যাকে মূল জ্যোতিষ করতে নিয়ে আসছে কিন্তু ইনাকে শনি, কারণ বিদ্যাপতি কিন্তু শনিরই পেশা। বিদ্যাপতি থেকে কিন্তু জ্যোতিষ করতে নিয়ে আসছে, অর্থাৎ শনি তার কিন্তু শুভ ফলদাতা গ্রহ। আগেই কিন্তু বলেছি ব্যাধি হবে কিন্তু রোগ এসে মরবে না, তার বাবার ব্যাধি পীড়া হবে, প্রচুর চিকিৎসার্থে ব্যয় হবে, বাবা ব্যাধিতে মরবে না, সাধারণ মৃত্যু হবে। তার মানে এই শনি কিন্তু শুভ ফলদাতা, দেখেছেন? মঙ্গল শুভ ফলদাতা, মিথুনে মঙ্গল মাল্টি ট্যালেন্টেড করে, এগুলো ঘিরে নিচ্ছেন আপনারা, গোল দিয়ে নিচ্ছেন। আর প্ল্যানেটে শুভ দিচ্ছে বৃহস্পতি, শুভ দিচ্ছে শনি, শুভ দিচ্ছে চন্দ্র, তারপরে শুভ দিচ্ছে মঙ্গল, এই চারটাকে আপনারা ঘিরে নিছেন। বৃহস্পতি, চন্দ্র, তারপরে শনি আর মঙ্গল, এইবার আপনাদের বিচারে আসতে হবে। বৃহস্পতির সংখ্যা 3, চন্দ্র 2, শনি 8, মঙ্গল 9। এইবার দেখেন দুটো হচ্ছে অশুভ গ্রহ, নৈসর্গিক অশুভ, আর দুটি হচ্ছে শুভ। কি হলো? 50-50 গ্রহ তাকে শুভ ফল দিচ্ছে, সেই চারটের মধ্যেও কিন্তু অর্ধেক শুভ অর্ধেক অশুভ দিচ্ছে সংখ্যা তত্ত্বে আসলে, তাই কিনা? দেখেন শুভ ফল দিচ্ছে না। এইবার সংখ্যায় 13, 13, 23, 22 সব মিলে হচ্ছে কিন্তু 22 সমান রাহু, আর হচ্ছে রাহুর সংখ্যা। এই রাহু যুক্ত থাকার কারণে আজ পর্যন্ত লিটন, জয়ধর, এই 4টা হাই ভোল্টেজ গ্রহ, শক্তিশালী গ্রহ ভালো অবস্থানে থাকা সত্ত্বেও সে আজও পর্যন্ত জয়ী হতে পারেনি। তাহলে বুঝতে পারছেন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, আপনার উত্তর দিতে হবে না। দেখেন এই আপনার এসকে ঘোষ এবং হিরণময় ভট্টাচার্য বাবু যে ক্লাসটা নিচ্ছেন, আমি আগে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ঢুকতেছি না। কেন ঢুকতেছি না? যে আপনারা আগে হরোস্কোপ বিষয়ে যদি আমি যে নোটগুলো দিচ্ছি একেবারে, এখানে কিন্তু দৃষ্টি যেমন রাহু পঞ্চম, সপ্তম, নবম, দ্বাদশে দৃষ্টি দেয়, শনি তৃতীয়, সপ্তম, দশমে দৃষ্টি দেয়, তাহলে কোথায় দৃষ্টি দেয় এই দৃষ্টি কিন্তু ব্যাখ্যা করা হবে। এটা কিন্তু আপনাদের মুখে মাথায় রাখবেন।
আমাদের স্যার যোগ দিছে মনে হয়। আচ্ছা স্যার যোগ দিছেন। আচ্ছা এবার তাহলে স্যারের ক্লাস এইবার মনোযোগ সহকারে করবেন এই ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির সাথে। আমি কিন্তু এর পরবর্তী ক্লাসে পামিস্ট্রি এবং নিউমোলজি এর মিল দেখিয়ে দেবো আপনাদের, যে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির সাথে আপনারাই সব দিবেন। সেই ব্যক্তির হাতের সঙ্গে, সেই ব্যক্তির জন্ম সংখ্যার সঙ্গে, সেই ব্যক্তির নাম সংখ্যার সঙ্গে কিভাবে মিল হয় এটা কিন্তু আমি আগামী সপ্তাহে বের করে দিব আপনাদের। আগামী সপ্তাহে আমি ক্লাসের সময়, ঠিক আছে? অশেষ ধন্যবাদ, আপনারা ভালো থাকেন। যোগদান করেছেন, আপনারা তার ক্লাস করুন, ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবন যাপন। ধন্যবাদ ভাই। আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। ভালো থাকবেন স্যার, নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ কোনটা? এসকে কোনটা? হ্যাঁ দাদা নমস্কার, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি দাদা। একটু সাউন্ড ক্লিয়ার না, আপনার বেঁধে যাচ্ছে, কথা বুঝতে পারিনি। আপনার ছাত্রছাত্রীরা প্রত্যেক ঘরের অধিপতি, প্রত্যেক ঘরের মানে কোন গ্রহ এগুলো সব শিখে ফেলেছে। এখন গ্রহের দৃষ্টি, দৃষ্টিটা কতটা শুভ অশুভ এসব দিকে একটু বেশি নজর রেখে আপনি নোট দিয়েছি, নোটগুলোকে মুখস্থ করতে বলে দেবেন সবাইকে, এবং সেইভাবে আপনি যেভাবে সিরিয়ালে আগাচ্ছেন এটা খুবই সুন্দর। আপনার প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পারতেছে যে হ্যাঁ এই গ্রহ এই গৃহে থাকলে এরকম হয়, শুভ অশুভ অনেকটাই বুঝে ফেলেছে। আমি যার জন্য গর্বিত আপনার ক্লাসের পরে। ধন্যবাদ।